সেই আলোতে স্পষ্ট দেখা গেল অনেকগুলো ছোট ছোট শিশু ঘুরে বেড়াচ্ছে, কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে। আর নওমি, সে যেন এক নিমিষে পাল্টে গেল। মুখে একটা প্রশান্তির হাসি, চোখে যেন নিজের জগৎ ফিরে পাওয়ার দীপ্তি। একটা বাচ্চাকে কোলে তুলল সে, আর একটাকে জড়িয়ে ধরল, একটা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো ওকে দেখেই উল্লাসে চিৎকার করলো, আপু এসেছে, নাওমি আপু। আমার জন্য চকলেট এনেছো? না সোনামণিরা, আজকে আনতে পারিনি, তবে প্রমিস করছি এর পরের বার ঠিক নিয়ে আসবো। ঠিক আছে। হঠাৎ সব বাচ্চা একসাথে বলে উঠল। হ্যাপি বার্থডে নাওমি আপু। নমি তাদেরকে ধন্যবাদ জানালো। এরপর হাসতে হাসতে ব্যাগ খুলে একের পর এক চকলেট বের করে বাচ্চাদের দিতে লাগলো। তার চোখে মুখে যে অভিব্যক্তি, সেটা আবির আগে কখনো দেখেনি। এই নমি যেন আলাদা এক চরিত্র, আবেগে টইটম্বুর, এক আশ্রয় হয়ে উঠেছে এই এতিম শিশুদের। আবির ঠিক তখনই দেখল ঘরের কোণার দিকে দাঁড়িয়ে থাকা দুটো ছায়ামূর্তি। একজন পুরুষ, পঞ্চশোর্ধ্ব বয়স, পরনে লুঙ্গি পাঞ্জাবি, গম্ভীর মুখ। আর একজন নারী, হালকা সাদা চাদর, মায়াভরা চোখ, চুলে রূপলি রেখা। আবিরের গা ঠান্ডা হয়ে গেল। চোখ কুচকে ভালো করে তাকিয়ে নিশ্চিত হলো এ তো নওমির মা বাবা, যাদের ও ভেবেছিল ওরা চলে গেছে। ওদের কোনো খোঁজ ছিল না। আর নওমিও তো এই কয়েক মাসে একবারও তাদের কথা বলেনি। তাহলে তারা কোথায় ছিল এতদিন? এতিমখানায়? হাজার প্রশ্ন মাথায় ঘুরতে থাকে আবিরের। ঠিক তখনই নওমি সামনের দিকে ঘুরে তাকায়। আবির একটু সরে যায় গাছের আড়ালে, কিন্তু দেরি হয়ে গেছে। নওমির চোখ ছুঁয়ে গেছে আবিরের শরীর। স্পষ্ট বুঝতে পেরেছে কেউ তাকে অনুসরণ করেছে। হাসিটা আবিরই। সে এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে সেই দিকেই। চোখে প্রশ্ন, মুখে অদ্ভুত এক স্থিরতা। আবির গাছের ছায়া থেকে বেরিয়ে আসে। দুজনেরই চোখ আটকে যায় এক বিন্দুতে। অন্ধকার চারপাশে নিস্তব্ধতা ছড়িয়েছে, কিন্তু এতিমখানার সেই উঠানে দুইটা মানুষের মধ্যে যেন নিঃশব্দে গড়ে উঠেছে এক দ্বিধা ও সত্যের সেতুবন্ধন। নওমির কণ্ঠে একেবারে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু চোখে সতর্কতা। সে চোখ সরিয়ে না নিয়েই বলল, আপনি এখানে আমাকে ফলো করছিলেন বুঝি? আবির ধরা পড়ে যাওয়ার অপরাধ বোধে মাথা নিচু করে ফেলে। চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কথার খোঁজে ভেতরে ভেতরে ছুটে বেড়াচ্ছে মন। নওমি এক মুহূর্ত চুপ করে থেকে আবার হাসি মুখে বলল, হয়েছে, আর নিজেকে অপরাধী ভাবতে হবে না। আসলে কি জানেন, আমার যখন খুব মন খারাপ হয়, একা লাগলে আমি এখানে চলে আসি। এই বাচ্চাগুলো, ওরাই যেন আমার সবচেয়ে বড় শান্তি। ওদের মুখে হাসি দেখলে আমার সব দুঃখ ভুলে যায়। আবির কেবল তাকিয়ে থাকে নওমির দিকে অবাক চোখে। নওমি এবার একটু বিষণ্ণ হেসে বলল, আসলে আজ রাতে ওরা সবাই জেগে আছে একটা কারণে। কাল আমার জন্মদিন, ঠিক রাত 12টায় ওরা সবাই মিলে উইশ করবে বলে অপেক্ষা করছে। কিন্তু দেখুন না, আমি নিজেই ঠিকমতো সময় দিতে পারিনি ওদের। তবে তুমি এত রাতে লুকিয়ে লুকিয়ে এলে কেন? আমাকে বললেই আমি সঙ্গে করে নিয়ে আসতাম তোমাকে। সত্যি বলতে কি, আমি জানি না জানালে আপনারা কি ভাবতেন। ভেবেছিলাম হয়তো অবান্তর মনে করবেন বা জাজ করবেন, তাই বলিনি। আবির চোখ সরিয়ে একটু দূরে তাকিয়ে বলল, আর বাইক চালাতে পারো, এটা তো কোনোদিন বলনি। আপনিও তো কখনো জানতে চাননি, তাই বলিনি। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। মাঝখানে একটা হালকা বাতাস বয়ে গেল, ঠিক যেন ওদের সম্পর্কের সেই অনাবিষ্ট দোলন। নমি চেয়ে দেখল আবির তার জন্মদিনের প্রসঙ্গে কিছু বলছে না। মনে একটা খোঁচা লাগলো। এই কমাসে নিজেও যে অজান্তে আবিরের দিকে টেনে গেছে, সেটা অস্বীকার করতে পারে না সে। সে চেয়েছিল আজ অন্তত একটু কিছু বলুকও, কিন্তু আবির চুপ। সে জানে না আবির ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছে। নমির জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে চুপি চুপি নিঃশব্দে। এমন সময় আবির প্রশ্ন করল, তোমার মা বাবা এখানে থাকেন বলনি তো কোনোদিন? নমি একটু থেমে বলল, না, ওরা এখানে থাকে না, শুধু আজকের জন্য এসেছে আমার জন্মদিন উপলক্ষে। কাল সকালেই ফিরে যাবে। আবির এবার নরম গলায় বলল, আচ্ছা, ঠিক আছে, তুমি একটু বসো, আমি ওদের সঙ্গে দেখা করে আসি। এই বলে আবির ভেতরের ঘরের দিকে চলে গেল। নমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
অন্ধকারের গভীরে দাঁড়িয়ে যেন কিছু একটা নামহীন ভার নামিয়ে রাখলো সে। যাক, ও কোনো সন্দেহ করেনি। এখন অন্তত একটু সময় পাওয়া যাবে। চতুর্দিক খেয়াল করে ব্যাগের ভেতর থেকে মোবাইলটা বের করলো। চারপাশে হালকা বাতাস বইছে, দূরে কোথাও কুকুরের ডাক। ফোনের স্ক্রিনে একটা নম্বর খুঁজে নিয়ে দ্রুত কল করলো। একটু দেরিতে ওপাশ থেকে রিসিভ হলো। হ্যাঁ আমি। শোনো, আজ আর হবে না। আবির আমাকে ফলো করে এত দূর চলে এসেছে। ওপাশে কিছুটা উত্তেজনা। নমি নিচু গলায় বলল, না না না, এতটা সিরিয়াস কিছু হয়নি। আমি রাস্তায় বুঝে গেছি ও আমাকে ফলো করছে। তাই শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলে এখানেই চলে এলাম, এতিমখানায়। পুরনো জায়গা, নিরাপদ। আর এখানেই আমার মা বাবারও আছে, জন্মদিন উপলক্ষে। নমি হালকা হেসে বলল, যে পরিবেশে বড় হয়েছি একটু বুঝে শুনে চলতে শিখতেই হয়। তোমাদেরও সাবধান থাকতে বলেছে কতবার। কিছু ভুল হলে কিন্তু রক্ষা নেই। ওপাশে কেউ ফিস ফিস করে কিছু বলল। নমি একটু কঠিন গলায় বলল, ওপাশের স্বর কিছুটা নরম হয়ে এলো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, ওকে নিয়ে বেশি ঝুঁকি নিও না। নমি এবার একটু বিরক্ত স্বরে বলল, একটা গভীর নিঃশ্বাস ফেলে শেষবার বলল। কলটা কেটে দিল সে। পকেটে ফোন রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। ভেতরে এক অজানা চাপা টেনশন, কিন্তু বাইরের মুখে অনায়াস শান্ত ভঙ্গি। হঠাৎ পেছন থেকে ভেসে এলো আবিরের কণ্ঠ। কার সঙ্গে কথা বলছিলে? নমি দ্রুত ঘুরে হেসে বলল, একজন বন্ধু উইশ করছিল আমাকে জন্মদিনে। কিন্তু তোমার তো ফোন ছিল না। কতবার তোমাকে ফোন কিনে দিয়েছি, তুমি নাওনি তাহলে? বাবা দিল, এটা আমার আগের ফোন। আবির মাথা নাড়িয়ে বলল। ও আচ্ছা, চলো তবে এখন বাড়ি ফেরা যাক। নমি মুখ ভার করেই বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। বলো শুনি। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। ওকে মিনি মাউস। পথে কিন্তু আমাকে চা খাওয়াতে হবে। তোমরা আবির হেসে বলল। নমি ভেতরে ভেতরে হাসি চেপে রাখতে পারল না। আবির তাকে প্রায়ই ভালোবেসে এই নামে ডাকে, মিনি মাউস। অদ্ভুত একটা মিষ্টি লাগা শব্দ, যা শুনলে মনটা নরম হয়ে যায়। দুইজনেই তারপর নমের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে গেট পেরিয়ে বেরিয়ে পড়ল শহরের পথে। সকাল থেকেই অভিরার মনটা ভারী হয়ে আছে। বাবা দেশে ফিরেছেন কয়েকদিন আগে, আর সঙ্গে এনেছেন একরাশ উদ্বেগ। তার চোখে মুখে স্পষ্ট, এখন মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়াটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। মেয়ে বড় হলেই যেন বাবা মায়ের শান্তি থাকে না, চিন্তার কোনো শেষ থাকে না। কিন্তু এসব ভাবনার ফাঁকে কেউ বুঝতেই পারছে না অভিরার শরীরটাও ভালো নেই। জ্বরের ঘরে শরীরটা কাঁপছে, গা পুড়ে যাওয়ার মতো অবস্থা, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তবুও কাউকে কিছু বলতে পারছে না সে, কারণ বাড়ির প্রতিটি কোণেই এখন বিয়ে নিয়ে ব্যস্ত আলোচনা। কে দেখবে মেয়ের অসুস্থতা? চোখে মুখে গা ছাড়া ক্লান্তি নিয়ে নিজেকে আড়াল করে রাখছে সে, কিন্তু ভেতরটা ভেঙে পড়ছে ধীরে ধীরে। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। হয়তো হাওয়ায় একটু প্রশান্তি খুঁজে পাবে এই ভেবে। বাইকের গতি বাড়ে, আর তার সঙ্গে সঙ্গে শরীরের প্রতিবাদও তীব্র হতে থাকে। জ্বরের তাপ যেন বাইকের গতির চেয়েও জ্বালাময়ী। একটা ছোট টং দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে সে। এক বোতল পানি কিনে ধীরে ধীরে খায়, নিঃশ্বাসটা ভার হয়ে আসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উঠে পড়ে বাইকে। এই ছুটে চলা যেন নিজেকে ভুলিয়ে রাখার প্রচেষ্টা, কিন্তু জ্বরের ঘোরে চোখে জল এসে সব কিছুই ঝাপসা হয়ে যাচ্ছে। মাথাটা ঘুরছে, দৃষ্টি অস্পষ্ট। ঠিক তখনই হঠাৎ সামনে থেকে আসা একটা প্রাইভেট কার সজোরে ধাক্কা খায় অভিরার বাইকে। চোখ বুজে ফেলেছে সে, আর মুহূর্তেই ছিটকে পড়ে যায় পিচঢালা রাস্তায়। গাড়ির ভেতরে ছিল সায়ান। অফিস শেষে বাড়ি ফিরছিল সে। আজ নবমীর জন্মদিন। চৌধুরী পরিবার থেকে ওদের বিশেষ নিমন্ত্রণ করা হয়েছে সন্ধ্যার অনুষ্ঠানে। সঙ্গে ছিল ওর 3 বন্ধু, তমাল, তন্ময় আর শিমুল। কিছুদিন আগে অফিসে প্রমোশন পেয়েছে সায়ান। পুরস্কার স্বরূপ অফিস থেকে পেয়েছে নতুন গাড়ি। সেই গাড়িতেই ফিরছিল সে, যখন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে গেল। গাড়ির ভিতর ছড়িয়ে পড়ল একসাথে কয়েকটি কণ্ঠের আতঙ্কিত চিৎকার। সায়ান, ব্রেক 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 কস।
সায়ান ঝাঁকুনি দিয়ে স্টিয়ারিং ঘোরালো, ব্রেক চেপে ধরল শক্ত করে। চাকা ঘষে থেমে গেল গাড়ি, আর তড়িঘড়ি করে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো ও। তার পেছন পেছন দৌড়ে এলো তমাল, তন্ময় আর শিমুল। রাস্তার ঠিক পাশে পিচের ওপরে ছিটকে পড়ে আছে এক মেয়ে। চুলগুলো এলোমেলো, মুখটা ধুলায় ভরা, কিন্তু চোখের চারপাশটা যেন রাঙা হয়ে আছে কেমন। সায়ন কিছুটা এগিয়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালো, চোখ বড় হয়ে গেল তার। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার মুখের দিকে, আর তারপর ঠোঁটের কোণে বিস্ময় মেশানো এক হাসি ফুটিয়ে বলে উঠল, আরে এই তো সেই ড্রামা কই, তোদের যার কথা বলেছিলাম না সেই। বুঝলাম না সায়ান। বলল শিমুল। ওই যে রাতে বাইক তুলে দিয়েছিল আমার গায়ে, ঝগড়া করলো, বলেছিলাম না তোদের। শিমুল বুঝতে পারার মতো করে বলল, ও ও সেই ঝগড়ুটে রাইডারের সাথে বাসিয়েছিলে? আর এই যে আপনি, আমার সাথে কি শত্রুতা আপনার? সবসময় কি আমার পিছনে পড়ে সবসময় কি আমার পিছনেই পড়তে হয় আপনার? দেশে কত ছেলে আছে, কিন্তু আপনার ভাগ্যে কেন বারবার আমি? অভিরা ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো। তার চোখে ভাসছে কষ্ট, কপালে ঘাম, চোখের কোণে জল জমেছে যেন, কিন্তু সে ঠোঁট শক্ত করে রেখেছে, কোনো কথা বলছে না। শান মজা করে এগিয়ে এসে হালকা ঠাট্টার সুরে আবার বলল, কী হলো বলুন তো? প্রেমী ব্যর্থ হয়ে কি আত্মদহনের চেষ্টা করছিলেন নাকি? নাকি নিজের মনেই কোনো ডায়লগ তৈরি করছিলেন, তাই রাস্তায় এমন থিয়েটার সাজিয়েছেন? তমাল ততক্ষণে হেসে উঠল। দোস্ত, একেই বলে নাটক। রাজার রাজকন্যা, সব কিছুর মাঝেই ড্রামাটিক এন্ট্রি। শিমুল একটু চিন্তিত মুখে ফিসফিস করে বলল, আরে থাম তোরা, কি করিস? দেখ না ওর মুখটা কীরকম ফ্যাকাশে, কিছু একটা সমস্যা মনে হচ্ছে। কিন্তু শায়ান তখনও ঠাট্টা চালিয়ে যাচ্ছে। কী হলো মিস ড্রামা, আজ এত চুপচাপ? আপনি এত ভালো কবে থেকে হলেন? আমি এত কথা বললাম, কিচ্ছু বললেন না। কোনো জবাব নেই। অভিরাজ চোখে পানি টলমল করছে, ঠোঁট কাঁপছে। শায়ানের ঠাট্টার উত্তরে সে মাথা নিচু করে শুধু তাকিয়ে রইল। তার শরীরটা হঠাৎ একবার দুলে উঠল। শায়ান আচমকাই থমকে গেল। আভিরা? হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিরা কুঁকড়ে পড়ে গেল পিচঢালা রাস্তায়। চোখ বন্ধ, শরীর নিস্তেজ। শায়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। আভিরা, হ্যাঁ চোখ খুলুন। কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? ও ছুটে গিয়ে দুই হাতে ধরে উঠিয়ে বসানোর চেষ্টা করলো। ততক্ষণে তমালও দৌড়ে এসে পাশে দাঁড়িয়েছে। অভিরার শরীরে হাত পড়তেই যেন ছিটকে সরে গেল শায়ান। ওকে এভাবে সরে যেতে দেখে তন্ময় এগিয়ে এলো। কি হলো তোর হঠাৎ? শায়ান আবার এগিয়ে এসে তুলে ধরল অভিরাকে, তারপর মাথা ঝাঁকিয়ে না সম্মতিতে বোঝালো কিছু হয়নি। এরপর ওর কপালে গলায় হাত দিয়ে বলল, ও মাই গড, এতে জ্বরে গা পুড়ে যাচ্ছে। তমাল, পানি দে, পানি তাড়াতাড়ি। তমাল দৌড়ে গাড়ি থেকে একটা পানির বোতল এনে দিল। শায়ান কাঁপা হাতে বোতলের ঢাকনা খুলে ওর কপালে মুখে দেয় কিছুটা, পানি ছিটিয়ে ডাকতে লাগলো। আভিরা, প্লিজ প্লিজ চোখ খুলুন। কিন্তু অভিরার কোনো সাড়া শব্দ নেই। প্রায় 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও যখন যখন ওর জ্ঞান ফিরল না, তখন শিমুল এগিয়ে এসে কাঁপা গলায় বলল, প্রবলেম বেশি মনে হচ্ছে, হাসপাতালে নিয়ে চল। শান আর একটুও দেরি করলো না, দুহাত দিয়ে অভিরাকে তুলে নিল কোলে। ওর শরীরটা যেন এক মুঠো তুলোর মতো হালকা লাগছে, কিন্তু এই হালকাতেই লুকিয়ে আছে গভীর ভয়। সবাই গাড়ির দরজা খুলে জায়গা করে দিল। শাহানুকে সাবধানে বসিয়ে দিল পাশের সিটে, তারপর সিট বেল্ট পরিয়ে দিয়ে চালকের আসনে ফিরে এলো। ইঞ্জিন স্টার্ট দিল, তারপর তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তুই ওর বাইকটা নিয়ে গাড়ির পিছনে পিছিয়ে আই, আর তমাল, শিমুল তোরা গাড়িতে বস। এরপর গাড়ির গতি বাড়ল। বুকের ভেতর জ্বালা নিয়ে ড্রাইভিং করতে করতে একবার তাকিয়ে দেখলো পাশের নিস্তেজ মুখটা, ফ্যাকাশে ঠোঁট, বন্ধ চোখ, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার ভিতরে যেন অজানা একটা আতঙ্ক হু হু করে উঠল। আভিরা, তুমি কিছু হবে না তোমার, আমি আছি তোমার পাশে। তুমি ঠিক হয়ে যাবে, কথা দিচ্ছি। গাড়ির গতি বাড়তে লাগলো শহরের ব্যস্ত রাস্তায়, আর ভিতরে এক ঝড় বইতে লাগলো শায়নের মন জুড়ে। আজকের সকালটা যেন রঙিন স্বপ্নে মোড়ানো এক নতুন দিন। চৌধুরী বাড়িতে সকাল থেকে উৎসবের আমেজ, যেন এবারের আকাশেও রংধনু উঠছে আজ। বাড়ির চারপাশটা দেখে মনে হয় আজ শুধু একটা জন্মদিন নয়,
আজ যেন রাজকন্যার রাজ্যে কোনো রাজকুমারীর স্বয়ম্বর সভার অনুষ্ঠানের আয়োজন চলছে। বাটারফ্লাই থিমে সাজানো হয়েছে পুরো বাড়ি, প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ যেন প্রজাপতির ডানার রং ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে। প্রবেশপথে তৈরি হয়েছে এক জাদুর সুড়ঙ্গ, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে গড়া প্রজাপতির ডানা আকৃতির ফ্লোরাল আর্চ। তার মাঝখানে ঝুলছে ছোট ছোট কাগজের কাটা প্রজাপতিরা, যারা বাতাসে দুলছে, যারা অভ্যর্থনার জন্যই তারা উড়ে বেড়াচ্ছে। বাড়ির প্রধান লিভিং রুমটি সেজেছে যেন কোনো রাজকীয় পরীর অন্দরমহলে। সিলিং থেকে ঝুলছে ক্রিস্টাল চ্যান্ডেলিয়ারে বর্ণিল আলো, আর তার নিচে গোল টেবিল জুড়ে রাখা কাঁচের বাটিতে গোলাপ, জারবেরা, অর্কিড, আর মাঝখানে ছোট ছোট প্রজাপতির আদলে সাজানো ক্যান্ডেল। দেয়াল জুড়ে প্রজাপতির আদলে কাটআউট, যার মাঝে মাঝে ফুটে উঠছে নওমীর শৈশব থেকে বর্তমানের কিছু স্মরণীয় মুহূর্ত। বাগানটি যেন রূপকথার দেশ। আলোয় মোড়া পথ ধরে হাঁটলে মনে হয় কেউ যেন প্রজাপতির ডানার ভেতর দিয়ে স্বপ্নের ভেতরে পা দিচ্ছে। ছোট ছোট ক্যাবিনেগুলোতে ঝুলছে বেগুনি আর হালকা গোলাপি রঙের পর্দা। নিচে আরামদায়ক কুশনে বসে গল্প করার পরিবেশ। ঝর্নার পাশে রাখা হয়েছে সাদা পিয়ানো, আর পাশেই হালকা জ্যাজ মিউজিক পরিবেশন করার জন্য ডাকা হয়েছে এক মৃদু স্বরের ব্যান্ড, যার সুরে যেন প্রতিটি প্রজাপতি গুনগুন করে উঠছে। মূল হলরুমে তৈরি হয়েছে এক রাজকীয় বাটারফ্লাই থিম স্টেজ। মঞ্চ জুড়ে সোনালি আর বেগুনি রঙের প্রজাপতির পাখা ছড়িয়ে যেন স্বপ্নের কোনো এক রাজ্যে পৌঁছে গেছে সবাই। মাঝখানে 3 স্তরের বিশাল কেক, যা পুরো প্রজাপতির আদলে তৈরি। কেকের শীর্ষে বসানো চকচকে আইসিংয়ে তৈরি এক ক্ষুদ্র প্রজাপতির রাজকন্যা। স্টেজের পেছনে ঝুলছে রঙিন লাইটিং দিয়ে তৈরি এক বিশাল ব্যানার। শুভ জন্মদিন নওমী। সোনালি গ্লিটার দিয়ে লেখা, প্রজাপতির ডানা দিয়ে বর্ডার করা, যা পুরো হলরুমের আলোর মাঝে ঝলমল করছে। একদিকে রয়েছে লাইভ ডেজার্ট কাউন্টার, সেখানে বাটারফ্লাই থিমে সাজানো কেক পপ, ম্যাকারন, চকলেট ফাউন্টেন আর রঙিন জেলি স্ট্রেতে সাজানো ছোট ছোট বাটারফ্লাই শেপ মিশ্রি। অন্যদিকে এক গ্লাসে মায়াবী জগৎ থেকে মকটেল বার করা। সেখানে রঙিন আলোয় ঝলমল করছে চকচকে বাটারফ্লাই স্টিরার দিয়ে সাজানো কাচের গ্লাস। ফুড ফ্রিজ, মিন্ট কুলার আর ব্লু লেমনেডের সুবাসে ভরে আছে পরিবেশ। পুরো বাড়িতে ছড়িয়ে আছে এক মায়াময় মুগ্ধতা, যেন এই এক রাতের জন্যই চৌধুরী পরিবার নয়, বাটারফ্লাই কিংডমেই পরিণত হয়েছে এই প্রাসাদ আর তার রাজকন্যা নওমী। ঘরের ভেতরে বাচ্চাদের জন্য সাজানো হয়েছে এক মনোমুগ্ধকর প্লে জোন, বাউন্সিং ক্যাসেল, টয় ট্রেন, রঙিন বেলুনে সাজানো ছোট্ট ফান কর্নার, যেখানে এখনও কেউ নেই, অথচ প্রতিটি কোণেই ছড়িয়ে আছে একরাশ উল্লাসের প্রস্তুতি। হোস্ট আর হোস্টেররা ঘোরাফেরা করেছে পুরো জায়গা জুড়ে। তাদের হাতে গেস্ট লিস্ট, ওয়েলকাম ট্রে কিংবা ফ্লাওয়ার বাস্কেট। তারা এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত, যেন ঠিক সন্ধ্যায় যখন অতিথিরা আসবে তখন কোনো কিছুতেই কমতি না থাকে। চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির কর্মকর্তারা, বিজনেস পার্টনার, এমনকি রেহানার পরিবারের সদস্যরাও এখনও কেউ আসেনি। সবার আগমন হবে ঠিক সন্ধ্যার আলো ফোটার পর, যখন পার্টির মেজাজ পূর্ণমাত্রায় জমে উঠবে। শায়ান, সিতারা, ফিরদৌস সবাই আমন্ত্রিত, সবাই আসবে। শুধু নওমীর বাবা মা এসেছেন আগে ভাগে, সব প্রস্তুতি নিজের চোখে দেখার জন্য। এই আয়োজনে যেন তাদের মেয়ের জন্য কোনো খুঁত না থাকে। এখনও পর্যন্ত বাড়ি ভরপুর আলো আর সাজে মুখর, কিন্তু অতিথি শূন্য। যেন নিঃশব্দ এক উত্তেজনা জমে আছে চারপাশে, সন্ধ্যার আলোর অপেক্ষায়। হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে এসে গাড়ি থামতেই শায়ান দরজা খুলে লাফিয়ে নামলো। স্ট্রেসার কেউ আছেন? প্লিজ একটু হেল্প। ওর গলার আওয়াজে গার্ড আর এক নার্স দৌড়ে এলো। কি হয়েছে ওনার? জ্ঞান হারিয়েছে, জ্বর, শরীর একদম গরম। 2 নার্স মিলে দ্রুত স্ট্রেচারে তোলার সময় শায়ানও একপাশে ধরল। তমাল আর শিমুল সঙ্গে সঙ্গে দৌড়ে এলো।
সারা হাসপাতাল যেন মুহূর্তে এক অদ্ভুত তৎপরতায় নেমে পড়ল। এমার্জেন্সি রুমে ঢোকার সময় এক ডাক্তার এগিয়ে এসে বললেন, বয়স কত? আগে কখনো এমন হয়েছিল? সায়ন যেন মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করলেও পারছে না, তবুও বলল, হঠাৎ রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়, চোখ মুখ একদম নিস্তেজ, ওর শরীর গরম, মনে হয় জ্বর ছিল। নাম কি রোগের? আভিরা, আভিরা রহমান। নার্সদের নির্দেশ দিয়ে ডাক্তার দ্রুত পালস চেক করলেন, চোখের পাতা তুললেন, এরপর থার্মোমিটার এনে জ্বর চেক করে কপালে ছুঁয়ে বললেন, টেম্পারেচার 103, ডিহাইড্রেশন আছে, প্রেশারও নিচে, আইভি দিতে হবে এখনই। ওকে অক্সিজেন মাস্ক দাও, ড্রিপ শুরু করো। একটা ব্লাড স্যাম্পল নাও র্যাপিড ইনফ্লুয়েঞ্জা টেস্টের জন্য। সায়ন একপাশে দাঁড়িয়ে শ্বাস বন্ধ করে দেখছে, ওর মুখে দুশ্চিন্তা খেলে যাচ্ছে প্রবল ঝড়ের মতো। নাকে মুখে অক্সিজেন মাস্ক, হাতে ড্রিপ, চোখ বন্ধ করে শুয়ে আছে অভিরা। ডাক্তার এবার সায়নের দিকে তাকিয়ে একটু নরম স্বরে বললেন, রোগীর পরিবারের কেউ সাথে আছে? সায়ন একটু থতমত খেয়ে বলল, না মানে আমি আমি আর পরিচিত একজন, আমি সাথে আছি। ডাক্তার মাথা হেলিয়ে বললেন, ধন্যবাদ আপনাকে। মেয়েটির জ্বর অনেক বেশি, শারীরিক ও মানসিক চাপ দুটোই কারণ হতে পারে। তবে আপাতত ওর শরীর হাইড্রেট রাখা আর জ্বর নামানোই আমাদের প্রধান কাজ। আমরা পর্যবেক্ষণে রাখছি, ওর পরিবারের কাউকে ইনফর্ম করলে ভালো হয়। শান এক দৃষ্টিতে চেয়ে থাকলো অভিরার দিকে, তারপর ধীরে অভিরার পকেট থেকে ফোন বের করে নাম্বার ঘাঁটতে লাগলো। বাবা দিয়ে সেভ করা একটা নাম্বারে কল করে অভিরার প্রবলেমের কথা জানালো, সাথে হাসপাতালের ঠিকানাও। তমাল পাশে এসে ফিসফিস করে বলল, দোস্ত, যেভাবে ভয় পাচ্ছিস মনে হচ্ছে খুব তুই পরিচিত, না হয় অন্য কিছু। শান একটু হাসলো, কিন্তু সেই হাসির ভেতরেও ছিল ভয়, দায় আর কিছু না বলা অনুভবের ভার। মাঝখানে কেটে গেল 2 ঘন্টা। শান অভিরার পাশেই বসেছিল এতক্ষণ। তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরল অভিরার। হাসপাতালের ঘরে ধীরে ধীরে ঝাপসা আলোটা পরিষ্কার হয়ে উঠছিল। অভিরার চোখের পাতাগুলো কাঁপল একবার, ভ্রু কুঁচকে মাথা ঘোরার মতো অনুভূতি হলো, ঠোঁট শুকিয়ে কাঠ, গলার ভেতরটা জ্বলছে। নার্স, ও জেগেছে, ওর চোখ কাঁপছে। নার্সকে উত্তেজনায় ডাকলো সায়ন। সেই মুহূর্তে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা তমাল, তন্ময় আর শিমুলের দৃষ্টি গিয়ে পড়ল অভিরার দিকে। দম বন্ধ করে অপেক্ষা করছিল ওরা সবাই, যেন এই এক মুহূর্তেই পৃথিবীর সব উত্তরের অপেক্ষা। অভিরা ধীরে ধীরে চোখ খুলল, কপালে শীতল কাপড় রাখা, নিস্তেজ দৃষ্টিতে চারপাশে তাকাতে লাগলো। আভিরা, শান এগিয়ে এলো, শটটা অস্ফুট। আপনি ঠিক আছেন? আমি আছি, চিনতে পারছেন? অভিরার চোখ কিছুক্ষণের জন্য স্থির হলো শায়নের মুখে, তারপর ঠোঁট দুটো কাঁপল। সায়ান? শায়নের চোখের কোণে অদ্ভুত এক প্রশান্তি খেলে গেল। হ্যাঁ আমি। ধীরে কথা বলুন, আর নয়তো কিছু বলার দরকার নেই, শুধু শুয়ে থাকুন। আপনি এখন সুরক্ষিত, আর আমি তো আছি। অভিরা চোখ বন্ধ করে একটু দম নিল, মুখটা বিবর্ণ, চুলগুলো এলোমেলো, কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে শায়নের চোখে যেন এক অপূর্ব প্রশান্তি। আমার কিছু মনে নেই। ফিসফিস করে বলল অভিরা, আপনার জ্বর হয়েছিল, রাস্তায় পড়ে গিয়েছিলেন। আমি ছিলাম, মানে আমাদের গাড়ি ধাক্কা খেয়েছিল। চায়না একটা লাজুক হাসি দিয়ে বলল, আবার অ্যাক্সিডেন্ট, মনে আছে? অভিরা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, তারপর ফিসফিস করলো, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। এমন একটা মুহূর্তে কেউ কেউ খেয়াল করলো না আমি অসুস্থ। সবাই শুধু বিয়ে নিয়েই ব্যস্ত। শায়নের হাতটা ধীরে নিজের হাতে নিয়ে বলল, এখন আমি জানি না আপনার কি হয়েছে, তবে আপনি সুস্থ হন, কথা দিচ্ছি সব শুনবো। এখন বিশ্রাম নিন, আপনি এখনও ফিট নেই। অভিরা অবাক হয়ে তাকালো শায়নের দিকে। কেউ তো কখনো আমার কথা এত মনোযোগ দিয়ে শুনতে চায়নি, তাহলে আপনি চাচ্ছেন কেন? শায়ন কিছুক্ষণ ওর চোখের দিকে চেয়ে থেকে নিচু গলায় বলল, আমি জানি না আমার উত্তর এখনই দেওয়া ঠিক হবে কি না, তবে এটা জানি আজ আপনার চোখ বন্ধ হওয়ার পর আমার বুকের মধ্যে যেটা হয়েছিল সেটা শুধু পরিচিত মানুষদের জন্য হয় না। অভিরার চোখ ছলছল করে উঠল। ঠিক তখনই দরজার ওপারে তমাল মুখ বাড়িয়ে বলল,
আহা, আমরা আর একটু দেরি করলেই তো পুরো সিনেমাটা শেষ হয়ে যেত। চুপ থাক তুই। শায়ন বলল, কিন্তু গলায় রাগের বদলে ছিল অভ্যস্ত বন্ধুত্বের উষ্ণতা। রুমে এক পশলা নীরবতা, জানালার পর্দা সামান্য দুলছে। অভিরা চোখ বন্ধ করে ফিসফিস করলো। থ্যাংক ইউ শায়ন। শায়নের হাতটা আলতো করে চেপে ধরে বলল, আপনার ধন্যবাদ লাগবে না। আবার সুস্থ হয়ে আমার সাথে ঝগড়া করুন, তাহলেই হবে। এরপর কেউ আর কিছু বলার সুযোগ পেল না। এর মধ্যে অভিরার মা বাবা চলে এলো। গতকাল রাতেই অনেক দেরি করে ফিরেছিল আবির আর নমি। সন্ধ্যার বাতাস আর একটানা বাইক চালিয়ে একঘেয়েমিতে দুজনেই ভেঙে পড়েছিল নিঃশব্দ ঘুমে। তাই চৌধুরী ভিলায় না ফিরে সরাসরি চলে এসেছিল আবিরের সেই ড্রিম প্যালেসে, যেখানে ওরা মাঝে মাঝে পালিয়ে আসে এই ব্যস্ত জীবন থেকে একটু নিজের মতো নিঃশ্বাস নিতে। রাতটা কেটেছিল নিভৃতে। একটু খেতে হয়তো মন চেয়েছিল, কিন্তু ঘুম যেন সমস্ত প্রয়োজনকে ঢেকে দিয়ে ঢুকে পড়েছিল শরীর মন জুড়ে। সকালে ঘুম ভেঙে নবমী আবিষ্কার করলো আবির নেই। ঘরটা নিঃসঙ্গ, নিস্তব্ধ। আবির কোথায় গেছে কিছু জানে না সে। না কোনো নোট, না কোনো কল, না একটা বার্তা। আজ তার জন্মদিন, একটা বিশেষ দিন, আর সেই দিনেই তার সবচেয়ে প্রিয় মানুষটা উধাও। মন খারাপের এই জ্বালা যেন ধীরে ধীরে মনের কোণে পাথর হয়ে জমেছে। বেলা বাড়ে, দুপুর পার হয়ে যায়, তবুও সেই মানুষটার কোনো খোঁজ নেই। ক্ষুধা নেই, তৃষ্ণাও না। একজন পরিচারিকা এসেছিল সকাল ও দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে, কিন্তু নমি যায়নি। নমি চুপচাপ বিছানার কোণে বসেছিল সারাদিন। ভেবেছিল এই বুঝি আবির একটা মেসেজ করে বার্থডে উইশ করবে, নয়তো নিজে সে হঠাৎ সারপ্রাইজ দেবে। কিন্তু না, আবির আসেনি। ঠিক সন্ধ্যা 6টার সময় ঘরের দরজায় হঠাৎ শব্দ হয়। ধীরে ধীরে খুলে যায় দরজাটা। ভিতরে এসে দাঁড়ায় কিয়ারা আর রেহানা। দুইজনেই খুব সুন্দর করে সেজেছে, একদম পরিপাটি, মুখে রহস্যময় হাসি। নমি একটু অবাক হয়ে তাকায়, তারপর কষ্ট লুকিয়ে জোর করে হাসি দেয় ওদের দিকে তাকিয়ে। কিয়ারা কিছু না বলে সামনে এগিয়ে আসে, তার হাতে একটা গিফট বক্স নমির দিকে বাড়িয়ে দিয়ে বলে, তৈরি হও আপু, আমরা একজনের বার্থডে পার্টিতে যাচ্ছি। এই একটা বাক্যে যেন ভিতরটা আরও বেশি ভারী হয়ে উঠল নমির। বার্থডে পার্টি? তার নিজের জন্মদিনেই কেউ তাকে কিছু বলল না, আর এখন তাকে নিয়ে যাচ্ছে অন্য কারোর পার্টিতে। আবির কি তবে সত্যিই ভুলে গেছে, নাকি এতটুকুও মনে রাখেনি সে? চোখ নামিয়ে নরম স্বরে বলল, তোমরা যাও কিয়ারা, আমি যাব না, আমার মুড নেই। কিয়ারা কিছু না বললেও রেহানার মুখে হাসির রেখা চলে আসে, চোখে যেন ঝিকমিক করে কিছু একটা গোপন আনন্দ। সে একটু ঝুঁকে এসে বলল, তা বললেই কি আর হয় বেবি? আজ আমাদের পুরো পরিবারটাই যাচ্ছে সেখানে, আর তুমি তো আমাদের পরিবারেই একজন, তাই তোমাকে না নিয়ে গেলে তো চলবেই না, তোমাকেও যেতে হবে। তারপর একটু ভান করা কঠোর গলায় বলল, এই ড্রেসটা নাও, সাথে ম্যাচিং করে সব সাজগোজের জিনিস আছে। চটপট তৈরি হয়ে এসো। মনে রাখো, সুন্দর করে না সাজলে কিন্তু লজ্জা আমাদেরই হবে। তোমার মতো মিষ্টি মেয়ে কেমন যেন ম্লান লাগলে ব্যাপারটা মানাবে না কিন্তু। নমি কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে ড্রেসটা নিল। নরম গলায় ফিসফিস করে বলল, আমি সাজবো, ঠিকই সাজবো, হয়তো সবার মতো নয়, কিন্তু নিজের মতো করে। হয়তো আমার মনটা খারাপ, কিন্তু আমার জন্মদিন। আমি আজ কাউকে আমার দুঃখ দেখতে দিব না, আবিরকে তো নয়। রেহানা আর কিয়ারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নমি চুপচাপ ড্রেসটা হাতে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। প্রথমে যেন একটু অনিচ্ছা, চোখে মুখে অভিমান জমে আছে দিনের নিঃশব্দ অভিজ্ঞতা থেকে। কিন্তু কিয়ারা আর রেহানার কথাগুলো মনে পড়তেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে খুলে নেয় বক্সের ঢাকনা। চোখে পড়ে অফ শোল্ডার স্কাই ব্লু রঙের একটি রাজকীয় গাউন। সিল্কি ফ্যাব্রিকের উপর সূক্ষ্ম এমব্রয়ডারি, কোমরের কাজটা ফিটিং, নিচের দিকে ঢেউ খেলানো ঝলমলে ঘের, যেন স্বপ্নের এক পোশাক। বুকের কাছে সূক্ষ্ম হাতের কাজ, রূপালি সিকোয়েন্স সজ্জিত, আলো পড়তেই চোখ ধাঁধানো ঝিলিক। নিচের দিকের জালের স্তরগুলো এমনভাবে বসানো যেন হাঁটার সঙ্গে সঙ্গে প্রজাপতির ডানার মতো দুলে ওঠে। নমি ধীরে ধীরে নিজের চুলের ক্লিপ খুলে দেয়।
কোমর ছোঁয়া ঘন চুল এলোমেলো হয়ে গড়িয়ে পড়ে কাঁধের দুপাশে। আয়নার সামনে বসে কার্লিং আয়রন হাতে তুলে নেয়, ধৈর্য ধরে আলতো করে চুলগুলো ঢেউ খেলিয়ে নেয়। প্রতিটা কার্ল যেন ওর মনের ভাঁজগুলোর মতোই নরম আর অনুভবী। কানে পড়ে হালকা ঝুমকা পাথরের মাঝে রূপলি ঝলক, যেন ফ্রকের রঙের সাথেই মিশে যায় নিখুঁতভাবে। গলায় কিছু না পড়েও ওর কলার বনে পড়া হালকা আলোয় যেন অলংকার হয়ে ওঠে। হালকা পিচটোন মেকআপ, চোখে মৃদু স্কাই ব্লু আর সিলভার ব্লেন্ডেড স্মোকি শ্যাডো, পাতলা লাইনার আর ঠোঁটে এক টুকরো নরম গোলাপি হাসি ছুঁয়ে থাকা লিপস্টিক, সব কিছুই ছিমছাম অথচ মোহময়। পায়ে পড়ে নেয় ম্যাচিং সিলভার স্ট্রেপড হিলস, হাতে ছোট্ট একটি স্কাই ব্লু ক্লাচ। সাজ যেন সম্পূর্ণ হয়ে ওঠে এক রাজকুমারের মতো। নিজেকে আয়নায় দেখে নমির নিজেরই একবার দৃষ্টি আটকে যায় নিজের প্রতিচ্ছবিতে। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় আজকের অভিমান, না পাওয়া, না জানা চমক। কেবল নিজের চোখে পড়ে এক অপূর্ব লাবণ্য, এক অন্যরকম আলো। নিজের অজান্তেই ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। সাজগোজ শেষে নবমী যখন ধীরে ধীরে ড্রয়িং রুমে নেমে এলো, চারিদিক যেন মুহূর্তেই থমকে গেল। তার স্কাই ব্লু অফ শোল্ডার গাউন, কোমর ছোঁয়া ঢেউ খেলানো কার্ল চুল, রূপালি ঝুমকা আর মৃদু মেকআপ, সব মিলিয়ে যেন এক স্বপ্নের পরি নেমে এসেছে মাটিতে। ড্রয়িং রুমে অপেক্ষায় থাকা কিয়ারা আর রেহানা এক মুহূর্তের জন্য কথাই হারিয়ে ফেলে। কিয়ারা অবাক হয়ে ফিসফিস করে রেহানাকে বলে উঠল, ভাইয়া তো আজকে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে, তাই না বলো? কেয়ারার কথায় রেহানা ঠোঁট চেপে ধরে হাসে। নমি একটু কুণ্ঠিত হয়ে মাথা নিচু করে বলে, চলো তবে। যখন ওরা একসাথে যাওয়ার জন্য তৈরি, তখন হঠাৎই কিয়ারার মোবাইলের রিংটোন বেজে ওঠে। অপরিচিত আতঙ্ক নিয়ে কিয়ারা কলটা রিসিভ করে কানে ধরে। পরক্ষণে ফোন থেকে ভেসে আসে এক চিৎকার, ইয়ারা, কই তুমি? নাওমি আপু আছে তোমার সাথে, জলদি চলে এসো। আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। অয়নের কণ্ঠ ছিল কাঁপা, অসংলগ্ন, যেন বুক চেরা দুঃসংবাদ শোনাচ্ছে। ফোনের স্পিকার অন থাকায় রেহানা আর নওমি শুনে ফেলে সবটা। শুনেই যেন কারেন্টের শক খায় নওমি। ছুটে গিয়ে কিয়ারার হাত থেকে ফোন কেড়ে নেয়। কণ্ঠটা তার কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে। কোথায় কোথায় আবির? প্লিজ অয়ন, কিছু একটা বলো। ও কেমন আছে? কোথায় আমার আবির? অয়নের গলা কাঁপছিল। ওর অবস্থা ভালো না, খুব রক্ত পড়ছে। আমরা সরাসরি বাসায় নিয়ে যাচ্ছি। দয়া করে তুমি চৌধুরী ভিলায় চলে এসো। বাসায়? বাসায় কেন? কেউ অ্যাক্সিডেন্ট করলে তাকে তো হসপিটালে নেওয়া হয়। কেন ওকে বাসায় নিচ্ছ তোমরা? নমির চোখে কান্নার বন্যা, বুক ধড়ফড় করছে, যেন দম বন্ধ হয়ে যাবে। কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। নমিও কোনো উত্তরের অপেক্ষা না করে সে ছুটে বেরিয়ে পড়ে। পায়ের হিলস খুলে হাতে নিয়ে ছুটতে থাকে দরজার দিকে। চুল এলোমেলো হয়ে যাচ্ছে, চোখের কাজল গড়িয়ে পড়ছে অশ্রুতে। কিয়ারা আর রেহানা পেছন থেকে চিৎকার করে ডাকছে, নামি দাঁড়াও, শোনো। কিন্তু নমি কিছুই শুনতে পায় না। তার চোখে এখন শুধু একটাই ছবি, রক্তাক্ত আবির আর তার মিনি মাউস বলে সেই ডাক। রেহানা আর কিয়ারা তখন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিয়ারা ফিসফিস করে বলে, ভালোবাসা এমনই হয়, এক ফোঁটা চোখের জলে বুঝিয়ে দেয় সব কিছু। কিন্তু পাগলিটা তো জানে না ওর জন্য কত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এরপর ওরাও আর না দাঁড়িয়ে দুইজনেই ধীরে ধীরে নওমের পেছন পেছন বেরিয়ে পড়ে এক অনন্ত নাটকের নতুন দৃশ্য দেখার জন্য। নওমি অনেকক্ষণ ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, আরিফ একটুও ছাড়ছে না। তার চোখে পাগলামি, মুখে জেদ আর শরীরে প্রচণ্ড জোর। হাজার হলেও আরিফ একজন ছেলে মানুষ, তার সাথে শক্তিতে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। নওমি ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু আরিফ এক চুলও নড়ছে না। শেষে উপায় না দেখে নওমি জোরে আরিফের ঠোঁটে কামড় দেয়। আরিফ একটু কুকিয়ে ওঠে, রক্ত ঝরে আরিফের ঠোঁট থেকে। কিন্তু সে কষ্ট পেয়ে চিৎকার না করে বরং হালকা হেসে ওঠে, একটা অস্বস্তিকর অস্থির হাসি। তবুও ছাড়ে না। তখন নওমি নিজের সব শক্তি দিয়ে ওর গলায় খামচে ধরে।
এবার আরিফ বাধ্য হয়ে ওকে ছেড়ে দেয়। নমি ছিটকে দূরে গিয়ে দেওয়ালে হেলান দেয়, হাঁপাতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয় ওর, চোখে জল জমে উঠেছে। শ্বাস সামলে নিয়ে রাগে গলা কাঁপিয়ে বলে, আরিফ অবজ্ঞার হাসি দিয়ে বলে, তা তো তোমার জন্যই বউ। নমি যেন এবার আরও রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলে। আরিফ এক পা করে এগিয়ে আসে নমির দিকে, নমির কোমর চেপে ধরে বলে, কেন? তুমি? আমি যাকে একবার নিজের বলি সে তো চিরদিনের জন্য আমার। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের কেউ তো জানে না। তাদের কাছে তুমি আমার, শুধু আমার। এরপর হঠাৎ করে আরিফ গাইতে শুরু করে, ব্যঙ্গ আর সুর মিশিয়ে। নমি চুপ করে থাকে। গানটা শুনে অজান্তেই তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু নিজেকে সামলে নেয় দ্রুত। তারপর বলে, এরপর আবার ঠান্ডা গলায় বলে, এই কথা শুনে যেন মুহূর্তে আরিফের চোখ লাল হয়ে ওঠে ভালোবাসার উন্মত্ততায়। ওর মুখের হাসি মিলিয়ে যায়, চোখ জ্বলতে থাকে ক্রোধে। কথাটা যেন আরিফের মাথায় আগুন ধরিয়ে দেয়। আর কোনো কিছু না বলেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নওমের ওপর, তার গলা চেপে ধরে দেওয়ালে ঠেসে ধরে, এত জোরে চেপে ধরে যে নওমের শ্বাস রুদ্ধ হয়ে আসে। সেদিকে কোনো খেয়াল না করে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, আবির চৌধুরীর ব্যবহৃত একটা টিস্যু পর্যন্ত কেউ ছুঁতে সাহস করে না। আর তুই তো পুরো মানুষটাই আমার। সেখানে তুই ভাবলি কি করে যে তোকে অন্য কেউ বিয়ে করবে আর আমি সেটা হতে দেব? 10 মিনিটের মধ্যে নিচে আসবি, নইলে তোর নিঃশ্বাস নেওয়ার অধিকারও থাকবে না। একটু থেমে গভীর চোখে তাকিয়ে আবার বলে, ভাবিস না আমি সিম্পল। আজ যা বললাম সেটা করবই। কেউ এসে বাঁচাতে পারবে না তোকে। এটা বলেও নমিকে ছেড়ে দেয়। নমি মাটিতে পড়ে যায় প্রায়, ছাড়া পেয়ে হাঁপাতে থাকে আর কাঁদতে থাকে। ওর কাশি দেখে আরিফের চোখে এক মুহূর্তের জন্য নম্রতা ফিরে আসে, আবার ফিরে এসে ওর পাশে বসে। তারপর ধীরে ভাঙা গলায় বলে, সরি বউ, খুব লেগেছে তোমার? ইস, আমি যে কি করি না। হঠাৎ করে আরিফের চেহারা আবার বদলে যায়। ও নমির চিবুক চেপে ধরে বলে, অনেক কষ্ট করে মিথ্যা বলে সবাইকে কনভিন্স করেছি। যদি বাংলাদেশ, আমি যে কি করতে পারি তা কল্পনাও করতে পারবি না। তোর তো এমনিতেই রেপুটেশন নেই, সবাই জানে তুই একটু মেন্টাল। কেউ তো বিশ্বাস করবে না তোকে। নওমির চোখে পানি নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে। আরিফ নওমির কথায় হেসে উঠল, যেন কোনো কৌতুক শুনছে নওমির মুখে। তারপর হাসতে হাসতে বলে, ভয় পাস কি না পাস সেটা তো সময় বলে দেবে। এখন আপাতত নিজেকে নিয়ে ভাব। আর মনে রাখিস, তোর হাতে সময় মাত্র 10 মিনিট। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যায় নওমির ঘর থেকে। পেছনে ফেলে যায় বিষের মতো এক ভয় আর এক অসহায় মেয়েকে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। খাবারের সুগন্ধে ঘরটা উপচে পড়লেও একটা অজানা অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। সবাই অপেক্ষায় আছে নওমির আর আরিফের জন্য। ওরা এলেই সবাই একসাথে খেতে বসবে। সিতারা ফিরদৌস নিজে সমস্ত আয়োজন করেছেন। অতিথিরা বসে আছে, তবুও ওই দুইজনের দেখা নেই। সময় যেন থেমে গেছে, কেউ কথা বলছে না, শুধু একটানা দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। সিতারা ফিরদৌস একবার ঘড়ির দিকে তাকালেন, আবার সিঁড়ির দিকে। মনটা উদ্বিগ্ন হয়ে উঠল। এতক্ষণ হয়ে গেল, কেন নামছে না ওরা? কোনো সমস্যা হলো নাকি? ভাবতে ভাবতেই তিনি উঠে দাঁড়ালেন, নিজে গিয়ে ডেকে আনবেন ভেবেই। ঠিক তখনই সিঁড়ির মাথায় দেখা গেল আরিফকে। ধীরে ধীরে নামছে, চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন ওর উপস্থিতি ঘরের মধ্যে ভারসাম্য উল্টে দিতে পারে। সিতারা ফিরদৌস ওকে দেখে আর কিছু বললেন না, জোর করে মুখে একটু হাসি এনে বললেন, সবাই বসে পড়ো, খাওয়া শুরু করা যাক। ছোট একটা বাসা, জায়গার সংকট তো ছিলই। মা ছেলের সংসারে এমনিতেই ডাইনিং টেবিলটা ছিল মাত্র 4 জনের, অথচ অতিথির ভিড়ে কাকে কোথায় বসাবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। দোটানায় পড়ে তাকিয়ে রইলেন টেবিলটার দিকে। আর ঠিক তখনই নিচে নামতে নামতে আরিফ গলা নামিয়ে সবার শোনার মতো করেই বলল, আরে আন্টি, এত টেনশন নিচ্ছেন কেন? পার্টি পাতুন না মেঝেতে। আজ সবাই মিলে মাটিতে বসেই খাওয়া যাবে। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, মনে হবে যেন কোনো বনভোজন হচ্ছে। আরিফের কথার ভঙ্গিটা ছিল এমন যেন সে এখানে অতিথি নয়,
এই বাড়ির একজন কর্তাই। আফজল চৌধুরী পাশ থেকে কথা ধরে ফেললেন, যেন তিনি নিজেও সিতারা ফিরদৌসকে একটু স্বস্তি দিতে চান। এই বয়সে একসাথে মাটিতে খাওয়ার মজাই আলাদা। একদিন এমন তো হতে পারে। কি বলেন ভাবি? সিতারা ফিরদৌস যেন একটু স্বস্তি পেলেন, অন্তত পরিবেশটা হালকা হলো দেখে। তিনি চুপচাপ নিচে পাটি বিছাতে শুরু করলেন। থালাবাটি, গ্লাস, জগ সব সযত্নে সাজিয়ে রাখলেন। নরম আলোয় সকলে মাটিতে বসে পড়ল। ড্রয়িং রুমে থাকা সবার মধ্যে সবচেয়ে চুপচাপ যে ছিল সে হলো সায়ান। এক কোণে দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ, কিন্তু মনটা পড়ে আছে ঘরের বাইরে নওমের ঘরের দিকে। মনে প্রশ্ন জাগছে, আরিফ এতক্ষণ ওর ঘরে কী করছিল, আর হিয়াম কেন এখনও নিচে নামছে না? আরিফ যেখানে হিয়ামকে বউ বলে দাবি করছে, তাতে হঠাৎ করে যেন সব কিছু খোলা হয়ে যাচ্ছে। তবুও সায়ানের মনে একটা জায়গায় অদ্ভুত এক আশ্রয়, ভালোবাসা। সে হয়তো বিশ্বাস করতে চাইছে যে সম্পর্কটার কথা আরিফ বলছে তা যেন মিথ্যে হয়ে যায়। ভাবনার মধ্যে হঠাৎ করে সায়ানের পাশে গিয়ে বসে পড়ে আরিফ। বেশ জেনে শুনেই, যেন কাউকে ইরিটেট করাটাই তার আনন্দ। ঠিক তখনই সায়ানের ছোট মামাতো ভাই ইমাদ হঠাৎ বলে উঠল, ভাইয়া, আপনার ঠোঁটে রক্ত কেন? কে মারলো আপনাকে? ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে রইল আরিফের মুখের দিকে। ঠোঁটে লালচে কাটা দাগ, এখনো সামান্য রক্ত জমে আছে। আরিফ যেন এই প্রশ্নটাই শুনতে চাইছিল যে কারোর মুখ থেকে, আর তাই তো ইচ্ছে করেই ঠোঁটের রক্তগুলো মুছে নিশে। ওর চোখে মুখে কেমন এক উন্মাদ হাসি খেলে গেল। হালকা আর চোখে সায়ানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণায় বাঁকা হাসি টেনে নিয়ে বলল, এটা কেউ মারেনি পিচ্ছি, এটা হলো আমার বউয়ের ভালোবাসার চিহ্ন। আসলে কি বলতো, এতদিন পর ওকে কাছে পেয়েছি, মানে ও আমাকে পেয়েছে তো, তাই আর কি নিজেকে সামলাতে পারিনি। ও যাই করুক, আমি তো আমার বউয়ের সবকিছুই সহ্য করতে রাজি। বউয়ের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করতেও প্রেম প্রেম লাগে, বুঝলে? ইমাদ কি বুঝলো কে জানে, কিন্তু আরিফের কথায় ঘরের এক পাশ থেকে চাপা শ্বাস পড়ে গেল। কেউ মুখে কিছু বলছে না, তবুও সবার চোখে বিস্ময় আর অস্বস্তি স্পষ্ট। শায়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে আরিফের কাঁটা ঠোঁটের দিকে। ওর ভেতরে যেন ধীরে ধীরে জমে উঠেছে ক্ষোভ, কষ্ট আর প্রশ্নের পাহাড়। আরিফ এবার একটু এগিয়ে এসে কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, কি ভাই সাহেব, এত কিছুর পরও কি এখনো আপনার মনে সন্দেহ আছে? বলেছিলাম তো, আপনার হিয়াম আমার বউ। আর এখন একটু প্রমাণও দিলাম, যেন ভুলে না যাও। তবে বিনা পয়সায় তোমাকে একটা কথা বলি, শোনো। এখন থেকে কাউকে মন দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেবে, কেমন? তাহলে আর ঘটা করে এত নরম মনটা কাচের মতো ভেঙে খান খান হবে না। শায়ান দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, মুখে একটা লালচে রাগের ছাপ। ঠোঁট শক্ত করে চেপে ধরে একটাও কথা না বলে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। সিতারা ফিরদৌস বসে রইলেন থম মেরে। মুখে কিছু বলার ছিল, কিন্তু ঠোঁট যেন বন্ধ হয়ে গেল লজ্জায়, অপমানে। বাড়ির সকলের সামনে ছেলেটার এমন আচরণ তিনি কিছুতেই মানতে পারছেন না, কিন্তু বাধাও দিতে পারছেন না, কারণ সে যে মেহমান। চৌধুরী পরিবারের সকলেই যেন মুখে কুলুপ এঁটেছেন। তারা আরিফকে কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর আরিফ উঠে এসে সিতারা ফিরদৌসের সামনে দাঁড়ালো। গলায় অদ্ভুত বিনয়, চোখে সেই পুরনো আগুন নিয়ে নরম গলায় বলল, আন্টি, কিছু মনে না করলে আমি কি আমার খাবার আর নাওমের খাবারটা ওর ঘরে নিয়ে যেতে পারি? আসলে ও একটু ক্লান্ত, তাই। সিতারা কিছু বললেন না, শুধু একবার মাথা নাড়লেন সম্মতিসূচকভাবে। আরিফ আর এক মুহূর্ত দেরি না করে দুটো থালায় খাবার সাজিয়ে এগিয়ে গেল নওমের ঘরের দিকে। পেছনে পড়ে রইল গুমোট একটা ঘর। থম মেরে বসে থাকা কিছু আত্মীয় আর এক অস্পষ্ট আতঙ্ক। চৌধুরী পরিবারের সবাই যেন লজ্জায় অপমানে মাথা কাটা যাচ্ছে। তাদের অবস্থা এমন যেন মাটি ফাটুক, আমি ভিতরে চলে যাই। গুলশান থানার কনফারেন্স রুমটা একেবারে থমথমে। বাতাসেও যেন চাপা একটা অস্বস্তি, হতাশার গন্ধ। শহরে একের পর এক 6টি খুন, সবগুলোই একই প্যাটার্নে, কিন্তু কোনো ক্লু নেই, নেই কোনো সন্দেহভাজনও।
প্রত্যেকটা কেস যেন ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে পুলিশের চোখের সামনে। আর এই ব্যর্থতা ধীরে ধীরে খেয়ে ফেলছে পুরো টিমকে। রিজওয়ান খান গুলশান থানার পুলিশ সুপার, মুখটা চিন্তায় কুঁচকে আছে। সামনে টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবি, কেস রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, সবই যেন তাকে কেবল মনে করিয়ে দিচ্ছে এই কেস তাদেরকে পেছনে ফেলছে এক অদৃশ্য শত্রু। এসআই মেহেদি হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যার এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। 6টা খুন, একটাও সলভ হয়নি। মিডিয়ায় তো আমাদের নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে। এখনই কিছু না করলে আমরা জনগণের বিশ্বাস হারাবো। রিজওয়ান খান নিচু গলায় বলল, বুঝেছি মেহেদি, কিন্তু বলো কোথা থেকে শুরু করব? খুনগুলো যেন কোনো এক অদ্ভুত পিচাস করেছে, না কোনো ক্লু আর না কোনো সাসপেন্ড, যেন খুনি আমাদের সাথে খেলা খেলছে। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সবার দৃষ্টি ঘুরে গেল সেখানে। এক কনস্টেবল ভেতরে ঢুকে স্যালুট দিয়ে বলল। রিজওয়ান খান কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইলেন। সবার চোখ তখন তার দিকে। তারপর গভীর সোজা গলায় বললেন, ওদের ভেতরে নিয়ে এসো, আমি নিজেই কথা বলবো। কনস্টেবল চলে গেলে রিজওয়ান খান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘরে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। এসআই মেহেদি ফিসফিস করে বলল, মনে হয় কিছু প্রথম আলোর ঝলক দেখতে যাচ্ছি স্যার। রিজওয়ান খান ঠোঁটের কোণে একটু হাসি ঝুলিয়ে বললেন, আলোক ঝলক না, অন্ধকারের গহ্বর, তাই এখনই বোঝা যাবে। তারপর তিনি দরজার দিকে তাকিয়ে রইলেন অপেক্ষায়। কিছুক্ষণ পর দুটো মেয়ে এলো। একজন দৃঢ় চাহনির, চোখে মুখে আত্মবিশ্বাস। পোশাক আশাক দেখে মনে হয় কোনো বাইক রাইডার হবে। সে এগিয়ে এলো সামনে, অন্যজন তার পেছনে পেছনে, একদম নিশ্চুপ। পুলিশের কনফারেন্স রুমে হঠাৎ যেন একটা নীরবতা নেমে এলো। রিজওয়ান খান গম্ভীর ভঙ্গিতে বললেন, আপনাদের নাম? জি, আমার নাম আভিরা, আর ও আমার ছোট বোন রায়না। এসআই মেহেদি নোটপ্যাডে নামটুকু নিতে নিতে বললেন, ঠিক আছে, এখন বলুন আপনাদের কাছে কি তথ্য আছে যা আমাদের চলমান কেসগুলোর সাথে সম্পর্কিত? অভিরা একটু থেমে গলা পরিষ্কার করে বলল, স্যার, আসলে আমি একজন ফটোগ্রাফার। শখের বশে ছবি তুলি। ছবি তোলার পাশাপাশি বাইক রাইডও খুব পছন্দ করি, আর তার জন্যই সবসময় ক্যামেরা আমার সাথেই থাকে। প্রায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে রাতে শহরে আশেপাশের রাইডে যাই। সেই সূত্রেই একদিন কিছু ঘটনার মুখোমুখি হই যা আপনাদের কাজে লাগতে পারে। রিজওয়ান খান চোখ শুরু করে বললেন, বলুন, বিস্তারিত বলুন, কি ঘটেছিল? অভিরা বলতে থাকে, মাসখানেক আগে এক সন্ধ্যায় একটা বাজির কারণে আমরা রাইডে যাই। আমি বন্ধুদের সঙ্গে রাইড শেয়ারিং করে বাসায় ফিরছিলাম। তখনই একটা হেলমেট পরা লোক, বুঝতে পারিনি ছেলে না মেয়ে, আমাকে তার বাইক দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এই পর্যায়ে এসআই মেহেদি একদম সোজা হয়ে বসে বলল, ইচ্ছে করেই ধাক্কা দেয়? সেটা বুঝতে পারিনি, তবে ওর খুব তাড়া ছিল মনে হয়। কিন্তু আমি বাইক রাইডে পাক্কা খেলোয়াড় কিনা, তাই পড়ে গিয়ে আবার উঠে পড়ি। রাগে গা জ্বলে যাচ্ছিল। রাগের মাথায় ওর পেছনে ছুটে যাই। কারণ জানতে চাইছিলাম যে কেন সে এমন করলো। রিজওয়ান খান মাথা নেড়ে বললেন, তারপর? স্যার, তার বাইকে একটা মেয়ে বসা ছিল। আমি নিশ্চিত না সে মেয়েটা ইচ্ছায় ছিল না বাধ্য হয়েছিল। কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পাই সে একটা গলির দিকে মোড় নিল। আমিও সেই বাইকারের পেছন পেছন গিয়ে একটা ঝোপের আড়াল থেকে দেখি সে একটা মেয়েকে উপরি কোপাচ্ছে। দৃশ্যটা এত ভয়ানক ছিল যে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সেই বাইকের মেয়েটা ছিল কিনা বুঝতে পারিনি। এসআই মেহেদি বললেন, আপনি সামনে গিয়ে কিছু করেননি? অভিরা একটু গম্ভীর গলায় বলল, স্যার, আমি তখন একা ছিলাম। লোকটা ছিল ভয়ঙ্কর আর উন্মাদ, তাই সামনে যাওয়ার সাহস করিনি। আমি ছোপের আড়াল থেকে ভিডিও করি। আমার সাথে সব সময় ক্যামেরা থাকে বলে সহজেই রেকর্ড করে ফেলি। রিজওয়ান খান বলল, আপনি কি সেই ভিডিও আমাদের দিতে পারবেন? জি স্যার, আমি আমার
পেন ড্রাইভে ভিডিওটা নিয়ে এসেছি। তখন এসআই মেহেদি বলল, আপনি কি হামলাকারীর মুখ দেখেছেন? না স্যার, হেলমেটে মুখ ঢাকা ছিল, কিন্তু তার ডান হাতে একটা গভীর কাটার দাগ ছিল আর একটা আলাদা ধরনের ব্রেসলেট পরা ছিল, লোহার মতো গাঢ় রঙের, অদ্ভুত ডিজাইনের। সেটা ক্যামেরাতেও কিছুটা স্পষ্ট এসেছে। এই পর্যায়ে রেজন খান, মেহেদি এবং রুমে থাকা অপর কর্মকর্তারা চোখাচোখি করল। ঘরে হঠাৎ এক নিঃশব্দ উত্তেজনা। রেজন খান বলল, আভিরা, আপনি আমাদের জন্য আজ অনেক বড় একটা কাজ করেছেন। এখন আমরা ভিডিওটা বিশ্লেষণ করব। হঠাৎ এসআই মেহেদি বলে উঠল, আরেকটা কথা, আপনি বললেন মাসখানেক আগে ঘটনাটা, এতদিন পর আসলেন কেন? অভিরা একটু লজ্জিত গলায় বলল, আসলে স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম। ঘটনাটা এত ভয়ের ছিল যে কাউকে বলার সাহস পাইনি। কিন্তু কয়েকদিন আগে যখন খবরে দেখি এরকমভাবে কয়েকটা খুন হয়ে গেছে, তখন বুঝলাম ওই লোকটাই এর সাথে জড়িত হতে পারে। তখনই ঠিক করি কিছুতেই চুপ থাকা যাবে না। রেজন খান হালকা মাথা ঝাঁকিয়ে বললেন, ঠিক করেছেন, সত্যি বলছি। হয়তো এই ক্লুটাই আমাদের সেই সাইকো কিলারের নাগাল পেতে সাহায্য করবে। রেজন খান চেয়ার ছেড়ে উঠে বললেন, আপনার ভিডিওটা আমাদের দিন। এটা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। আপনার সাহসিকতার জন্য ধন্যবাদ। এই পুরো সময়টায় রায়ানা একদম চুপ করে দাঁড়িয়েছিল, শুধু মাঝে মাঝে বড় বোন অভিরার হাত শক্ত করে ধরে রেখেছিল। তার চোখে ভয়, বিস্ময় আর চাপা উদ্বেগ। এসআই মেহেদি তখন একগাল হেসে বলল, এই কাজটা করার সাহস কম লোকেরই থাকে, বিশেষ করে মেয়েদের মধ্যে। আপনি সত্যিই সাহসী। অভিরা সামান্য মাথা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, আমি শুধু চেয়েছি যাতে আর কারোর সাথে এরকম না হয়। অভিরা কিছু না বলে পকেট থেকে পেন ড্রাইভ বের করে টেবিলে রাখল। রেজন খান পেন ড্রাইভটি হাতে নিয়ে বললেন, এই ডেটা আমাদের ইনভেস্টিগেশনের টিম এখনই পরীক্ষা করবে। আর হ্যাঁ, মিস আভিরা, আপনার এই ইনফরমেশন আমাদের কেসে বড় একটা টার্নিং পয়েন্ট আনতে পারে। আমরা আপনাকে আবারও ডেকে পাঠাতে পারি যদি কিছু প্রয়োজন হয়। অভিরা মাথা নেড়ে বলল, জি স্যার, যখন খুশি ডাকবেন। আমরা সাহায্য করতে প্রস্তুত, শুধু চাই অপরাধী যেন শাস্তি পায়। রেজন খান একটু নরম গলায় বললেন, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমরা এই কেসগুলো নিয়েই আরও মাসখানেক মাথা ঘামাতাম। ধন্যবাদ আপনাকে। এই পুরো সময় রায়ানা ঠিক আগের মতোই চুপ করে দাঁড়িয়েছিল। সে যেন এ জায়গা থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হবে না। রুমে আলো ছায়ার খেলায় রায়ানার মুখটা আরও ম্লান লাগছিল, চোখে অদ্ভুত এক শূন্যতা। রেজন খান এবার কিছুটা সাবলীল ভঙ্গিতে বললেন, ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তবে এই নাম্বারটা দিয়ে যান। যদি কিছু মনে পড়ে বা নতুন কিছু মনে হয় সঙ্গে সঙ্গে জানাবেন। অভিরা নম্বরটা নিয়ে পকেটে রাখলো। তারপর বোনের দিকে তাকিয়ে একটু হাসলো। এটা আশ্বাসের হাসি। রায়ানাও মাথা নাড়ল। দুই বোন ধীরে ধীরে পেছন ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার সামনে এসে একবারও পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। চলে যাওয়ার সময় কনফারেন্স রুমের বাতাস যেন একটু ভারী হয়ে গেল। তাদের পায়ের আওয়াজটা যেন তদন্তের নতুন এক গল্পের সূচনা করলো। পুরো টিম কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর এসআই মেহেদি ফিসফিস করে বলল, রাইডার যেই হোক, ধরা এবার পড়বেই। তিনি অফিসারদের দিকে তাকিয়ে বললেন, ভিডিওটা ফরেনসিক টিমকে দিন। ব্রেসলাইট আর কাটা দাগের হদিশ দিয়ে আশেপাশের সন্দেহজনকের তালিকা তৈরি করা হোক। ঘরের দরজাটা একটু খোলা ছিল। ভেতর থেকে হালকা আলো এসে বারান্দার পাশে পড়ে আছে। নমি চুপ করে বিছানার পাশে বসে আছে। 10 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু সে নিচে যায়নি। চোখ দুটো লাল ভেজা, এতক্ষণ ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। শরীরটা যেন অবশ হয়ে এসেছে, কিন্তু মনটা জেগে আছে ভয়ে, রাগে আর নিজের অক্ষমতার গ্লানিতে। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। চুপচাপ পা ফেলে ঘরে ঢুকলো আরিফ।
দুই হাতে দুটো থালা, একটাতে বিরিয়ানি, অন্যটাতে সাদা পোলাও আর রেজালা। মুখে তার অদ্ভুত শান্ত এক হাসি, যেন কিছুই হয়নি, যেন একটু আগে সে ওকে গলায় চেপে ধরেনি। সব কিছু স্বাভাবিক। আরিফ খাবার এনে নওমির পাশে বসলো, তারপর স্বাভাবিক গলায় বলল, তোমাকে নিচে যেতে বলেছিলাম। আচ্ছা বাদ দাও, দেখো তো আন্টি আজকে কি সুন্দর রান্না করেছে, গন্ধেই তো খিদে বেড়ে যাচ্ছে, তাই না? নওমি কোনো উত্তর দিল না, শুধু একবার তাকালো আরিফের দিকে। তাকানোটা ছিল ঘৃণা মেশানো ভয় আর ক্লান্তির সংমিশ্রণ। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল সামনে, এক হাতে থালা নামিয়ে অন্য হাতে থালা থেকে খাবার নিয়ে নওমির মুখের সামনে বাড়িয়ে বলল, প্লিজ বউ, খেয়ে নাও না, সারাদিন কিচ্ছু খাওনি। যদি খেয়ে থাকো, কখন খেয়েছো কে জানে। ঠিকমতো খাবার না খেলে তোমার শরীর খারাপ করবে, আর আমি সেটা দেখতে পারবো না। নমি চোখ সরিয়ে নিল। সে কিছুই খেতে চায় না, সে চায় শান্তি, মুক্তি। আরিফ এবার খাবারটা বিছানার ওপরে রেখে ধীরে ওর কাঁধে হাত রাখলো। নমি আঁতকে উঠল, কিন্তু কোনো শব্দ করল না। আরিফ ধীরে ফিসফিস করে বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আমিও জানি আমি তোমার সঙ্গে একটু বেশি করে ফেলেছি, কিন্তু আমি কি করব বলো। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। যখন তুমি অন্য কারো নাম নাও, অন্য কারোর দিকে তাকাও, আমার শরীরের রক্ত জমে যায়, বুঝলে? নমি এবার মুখ তুলে তাকালো, চোয়াল শক্ত করে বলল। আরিফ মৃদু হেসে নওমির চিবুক ধরে বলল, হ্যাঁ আমি পাগল, তোমার জন্য পাগল। আর এই পাগলামিটাই আমার ভালোবাসা। তুমি তো জানো আমি যা ভালোবাসি সেটা কারো সঙ্গে ভাগ করি না, একটুও না। সেটা তো তোমাকে কতবার বলেছি বলো। তারপর হঠাৎ করে রাগত চোখে বলল, আমি কিন্তু চেষ্টা করছি ভালো থাকতে, তোমাকে ভালো রাখতে, আর তুমি বারবার সায়নের নাম নিচ্ছ। আবারও আমার সামনে তাকে বিয়ে করবে বলছো, তাহলে আমি কি করব বলো? নমি এবার উঠে দাঁড়ালো, কাঁপা গলায় বলল। আরিফ যেন এবার আরো রেগে গেল, লাথি দিয়ে টেবিলের সামনে রাখা চেয়ারটা ফেলে দিল। আরিফকে এভাবে রাখতে দেখে নওমি যেন আরও বেশি ভয় পেয়ে গেল। নওমির ভয়ার্ত চেহারা দেখে নিজেকে সামলে নিল আরিফ। তারপর আবার সেই নরম কণ্ঠে বলল, এসো না, খেয়ে নাও, তোমার জন্য রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি না খেলে আমার খেতেও ভালো লাগবে না। নওমি নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। তার মন যেন বিভ্রান্তির ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এ ভালোবাসা নয়, এটা নিঃশ্বাস রুদ্ধ করা এক মানসিক বন্ধন, যেখান থেকে পালানো অসম্ভব। চৌধুরী ভিলার পুরো লন জুড়ে চলছে আলোর খেলা, লাইটের ঝিকিমিকি স্নিগ্ধ সাজসজ্জা, ফুরফুরে হাওয়ায় ভেসে আসছে মিউজিকের মৃদু সুর। চারিদিকের উৎসবমুখর পরিবেশের মাঝেও একটা ঘর যেন একটু অন্যরকম, একটু নিরালাভাবে সাজানো। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল আরিফ। আজকের দিনটা যে শুধু নওমির জন্মদিন নয়, ওর কাছে যেন নিজের জীবনেরও একটা নতুন শুরু। আরিফের গায়ে আজ ক্লাসিক নেভি ব্লু স্যুট, ব্লেজারের কাটিংটা একেবারে নিখুঁত, কোমরের কাছে হালকা টেলড ফিনিশ, বুকের পকেটে এক টুকরো হালকা সিলভার রুমাল যেন চোখে পড়ে, তবু চড়া না হয়। ভেতরে পড়েছে হালকা ধূসর শার্ট, তার উপর পরিপাটি করে বাঁধা কালো সিল্কের টাই, গলার কাছটায় একটা মিনিমালিস্ট টাইপিন, ছোট্ট কিন্তু খুব স্টাইলিস্ট। ঘড়ি পরেছে কালো চামড়া স্ট্র্যাপের এক প্রিমিয়াম ঘড়ি, চুলগুলো সামান্য জেল দিয়ে স্টাইল করে পেছনে আঁচড়ানো, ঠোঁটে হালকা হাসি, তবে চোখে অন্যমনস্ক উত্তেজনা। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে মৃদু হেসে ফিসফিস করে বলল, চলো মিস্টার চৌধুরী, আজ রাতটা নাওমির জন্য সব কিছু পারফেক্ট হতে হবে। আমার মিনি মাউস, খুব ভালোবাসি তোমায়। আরিফ একবার চোখ বুলিয়ে নিল ছোট্ট ভেলভেট বক্সটার দিকে, যেটার ভেতর রাখা আছে বিশেষ চমক, নওমির জন্য জন্মদিনের গিফট। তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। এক এক করে নিমন্ত্রিত অতিথিরা সবাই এসে পড়েছেন। শায়ানের পরিবার থেকে শুরু করে কাছের আত্মীয় স্বজন, চেনা অচেনা বন্ধুবান্ধব। চৌধুরী ভিলার প্রতিটি কোনায় কোনায় যেন উৎসবের ছোঁয়া লেগেছে। সাজসজ্জা আর আলোয় চারিদিক যেন ঝলমল করে উঠছে। চৌধুরী পরিবার যে কী পরিমাণ যত্ন নিয়ে জন্মদিনের আয়োজন করেছে তা একবার চোখ বোলালেই বোঝা যায়। এই সব কোলাহলের মাঝে
ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো আরিফ। নেভি ব্লু স্যুটে গম্ভীর অথচ মায়াবী চোখে, নিখুঁত গঠন আর আত্মবিশ্বাসী হাঁটায় ও যেন এই জমকালো সন্ধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। আরিফকে দেখে ভিড় ঠেলে এগিয়ে এলো অয়ন আর ইফতি। তোকে কি লাগছে রে ভাই, একেবারে হিরো। অয়নের চোখে যেন রীতিমতো প্রশংসার ঝলক। আরিফ ঠোঁট টিপে হেসে বলল, ধুর শালা, নজর দিবি না। তোদের এক একটার এমন শকুনের চোখ যদি একবার কুনজরে পড়ে যায়, পোড়া কাঠ হয়ে যাব। বিয়ের আগেই বিধবা হয়ে বসে থাকবো তখন। বউ আবার ঘুরেও তাকাবে না।